গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার আর সকাল সকাল অনেকটাই কাজ হয়ে গেছে, এমনকি বাসি কাজ সব কিছু সারার পর আমি এখন যাচ্ছিলাম স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে একটা বড় রাজকার্য সারতে এসেছি আমি আর আমার বর মিলে। মানে আমার বরই বেশিরভাগটা করে দিয়েছে, আমি জাস্ট হালকার ওপরে একটু এগুলো নাড়াচাড়া করছি। সেগুলো হলো, এ দেখো আমার মেয়ের জামা কাপড়। আমার মেয়ে হওয়ার পর থেকে 11 দিনের জামা কাপড় তো ফেলে দিতে হয় আতুরের। তারপরে 11 দিনে ষষ্ঠী পুজো করার পর সেই তখন থেকে জামাগুলো জমানো শুরু করেছি। আর এখন মেয়ের প্রায় 3.5 বছর বয়স হতে গেল। তো এতগুলো বছর ধরে 3 বছর ধরে আমি মেয়ের একটা জামাও ফেলিনি। আসলে একটা জামা ফেলতে গেলে আমার মনে হয় এই জামাটা তো একটা বাচ্চাকে দিলে তার তো পরে হয়তো আনন্দ পেতে পারে। তো আমি একটা জামাও ফেলিনি। আর এখানে কোনো জামা কিন্তু ছিঁড়াও নেই, জাস্ট একটু মানে ছোট হয়ে গেছে আমার মেয়ের গায়ে ঢুকবে না। তো এখানে যা যা জামা সোয়েটার তোমরা দেখতে পাচ্ছ, কি প্যান্ট দেখতে পাচ্ছ, তো এগুলো আমার মেয়ের গায়ে ঢুকবে না। তো আমি এগুলো ফেলিনি, একটা বস্তায় ভরে রেখে দিয়েছিলাম যে যদি কোনো দিনও কখনো কাউকে দিয়ে একটু উপকারে আর কি আসতে পারে তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তো সেরকমই একজনের খোঁজ পেয়েছি আমি। তো দেখা যাক, তাদের কাল পরশু আসার কথা আছে, ফোনে কথা হয়েছে। তো সেই জন্য আমি ওগুলো ভাবলাম ওরকমভাবে তো বস্তা থেকে ধরে তো দিয়ে দেওয়া যায় না, যদিও আমি অত জামা কাপড় কাচতে পারবো না, তো তারাই কেচে নেবে বলেছে। তো আমি ভাবলাম একটু জাস্ট রোদে দিয়ে দিই। তো আজকে সারাটা দিন ওগুলো আমি রোদে ফেলে রাখছি আর কালকেও রোদে ফেলে রাখবো। আর মায়ের উঠোনে ফেলে রাখছি, কারণ তোমরা তো জানো আমার কোনো উঠোন নেই। তো তার জন্য মায়ের বাড়িতে রাখতে এসেছি। আর মা আমাকে ডাকলো ঘরে, বলল যে একটু ঘরে আসো, গুড় নিয়ে এসেছি, একটু গুড় নিয়ে যাও। তো মা আমাকে গুড় দেবে বলে মা আমাকে ডাকলো, আর তার জন্য আমি গুড় নিতে এসেছি। তো গুড়টা নিয়ে আমি ঘরে যাব, ঘরে গিয়ে কিছুক্ষণ বাদে আমি স্নান টান সেরে নেবো। তারপরে মা আবার বলল তরকারি দেবে, তো তার জন্য আরও বেশিক্ষণ ওয়েট করে নিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম। তো গুড় নিয়ে তরকারি নিয়ে আমি তারপরে বাড়ি মানে আমার ঘরে যাব, ওই বাড়িতে যাব। তো চলো। আর আমার হাজব্যান্ড ওইগুলো সব বের করে বস্তা থেকে সব ওই বাড়ি থেকে, আমাদের ওই বাড়ি থেকে টেনে নিয়ে এসে এই বাড়িতে রোদের মধ্যে দিয়েছে। তো তারপরে ওর স্নান হয়ে গেছে সকাল সকালই, কারণ আজকে তো রবিবার তোমরা জানো, ও পুজো করতে গেছিলো। তো দেখো আমি তরকারি নিয়ে এসেছি আমার ঘরে। এখানে আছে লাউ পাতা বাটা, তারপরে লাউয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা পোস্ত দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল। আর মা দিয়ে গেছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো মাছটা একটুখানি বের করে তোমাদেরকে দেখাই। এর আগের দিনকেও মা মাছের ঝোল দিয়ে গেছিলো, আর মাছগুলো তলায় পড়েছিল, তোমরা দেখতে পাওনি, শুধু ফুলকপি আলু দেখতে পেয়েছিলে। তো আজকে ভাবলাম যে না, আমি মাছটাকে বের করেই দিই, রোজ রোজ শুধু ফুলকপি আর আলু দেখা যায়। তো এগুলো মা দিয়ে গেছে। আর এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি অনেক খাবার, প্রায় পঞ্চব্যঞ্জন বলতে পারো। তো এগুলো আমার তরফ থেকে যাচ্ছে আমার শাশুড়ি মায়ের বাড়িতে। এখানে হচ্ছে চিংড়ি মাছ বাটা, তারপরে ধনেপাতা বাটা, আলু ভাজা, তারপরে মাশরুম, আর হচ্ছে বেগুন পোড়া। আর মাঝখানে রয়েছে আমার শ্বশুর শাশুড়ির নেশার জিনিস। তো চলো এগুলো আমি মা বাবাকে দিয়ে আসি ওই বাড়িতে গিয়ে। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কাঁকড়া। আজকে আমি একটু কাঁকড়া কিনেছি, আর কিনেছি দুই দিকে দেখো কাঁকড়া দেখতে পাচ্ছ, আর তার সাথে নিয়েছি একটু ল্যাঠা মাছ। তো এগুলো কিছুই আজকে রান্না হবে না, সব ফ্রিজে ঢুকিয়ে দেব। আর ল্যাঠা মাছটা যদিও আমার খুব প্রিয় একটা মাছ, কিন্তু কাঁকড়াটা খাই, খাই না তা না, খাই। তবে আমার শাশুড়ি মায়ের মতো এতটা মানে ফেভারিট খাবার না। আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড ফেভারিট একটা খাবার হলো কাঁকড়া। তো মায়ের কথা ভেবেই এটা স্পেশালি কেনা হয়েছে, মানে স্পেশালি কিনেছি আমি, কারণ মা খেতে ভালোবাসে। আর মা এটা মানে আনার পর মাকে ডাকার সঙ্গে সঙ্গে মা বলছিল যে আজকেই ধুই, আজকেই করি। তো মাকে বললাম দেখো আজকে এতগুলো পদ করেছো, আজকে আর করতে হবে না, ফ্রিজে রেখে দিই, কালকে তুমিই রান্না করো। তো এগুলো মাকে দিয়েই রান্না করাবো, কারণ মায়ের মতো অত সুন্দর করে আমি এটা রান্না করতে পারবো না। ইনফ্যাক্ট আমি হয়তো এটা রান্না করতে পারি না, আগে কখনো এটা রান্না করিনি। খেয়েছি অনেকবার, আমার বাবা রান্না করে খাইয়েছে, আমার মা মানে শাশুড়ি মা রান্না করে খাইয়েছে। এইগুলো না বেশ অনেকগুলো কিন্তু জ্যান্ত আছে, আর বাটির থেকে বেরিয়ে গেছিলো। তো আমি ভয় পেয়ে গেছি আর মাকে ডেকেছি, মা শিগগিরই আসো। আর মা দেখো চামচ নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। মা মানে এত ভালোবাসে কাঁকড়া, তোমাদেরকে তো বললামই। তো মা দেখো চামচ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর মা বললো যে দাঁড়া আমি চামচ নিয়ে একটু নাড়ানাড়ি করে একটু দেখছি। মা কিন্তু চাইলে ওটা হাত দিয়েই তুলে হয়তো ওর মধ্যে নামিয়ে দিতে পারবে, মা এতটাই এক্সপার্ট এই কাঁকড়ার ব্যাপারে। তো তোমাদেরকে তো দেখাইনি, একটু বাদে এগুলো হাত দিয়েই কিছুটা পা ভেঙেও দিয়েছে মা, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি।
আজকে সারাদিন ভীষণ 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 ব্যস্ততার মধ্যে কেটে গেছে, তার জন্য আজকে সারাদিন তোমাদের সাথে ঠিকমতো কথা অবধি বলতে পারিনি। আর আজকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু সেটারও টাইম হলো না, কারণ সন্ধ্যাবেলা তো জানোই পরপর কাজকর্মগুলো থাকে, আর তারপরে আবার মেয়েকে পড়তে বসানো নতুন একটা কাজ আমার অ্যাড হয়েছে, তার সাথে আরও একটা নতুন কাজ অ্যাড হয়েছে সন্ধ্যাবেলা, সেটা হলো আমাদের চ্যালেঞ্জিং ভিডিওর ব্যবস্থা আর কি। তো এই সব কিছু মিলিয়ে সন্ধ্যাবেলা আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠে না। আর সন্ধ্যাবেলা মানে ভেবেছিলাম, আর কাজকর্ম রোজ রোজ দেখাতে ভালো লাগে না, পরপর কিছুদিন হয়ে গেল একভাবে আমি কাজ দেখিয়ে যাচ্ছি, তোমাদের সাথে সামনাসামনি বসে কথা বলা অনেকটাই যেন কমে গেছে। শুধু কাজই দেখিয়ে যাচ্ছি আর তারপরে কিছুটা কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো পরপর কদিন এরকম হয়ে গেছে, আর মনটাও ভীষণ খারাপ লাগে যে তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারছি না। আমারও তো ইচ্ছে করে তোমাদের সাথে বসে দুটো মনের কথা শেয়ার করি, বা তোমরা যেসব কমেন্ট আমাকে প্রায় করো সেসব কমেন্টের উত্তরটা তোমাদেরকে বুঝিয়ে বলি, নানান রকম কথা থাকে, ইচ্ছে করে বলতে, কিন্তু হয়ে ওঠে না। তোমাদের সাথে এখন আমি একটু ফ্রিভাবে কথা বলছি কেন জানো? আমার হাজব্যান্ড আমার মেয়েকে ওই বাড়িতে রাখতে গেল, মানে ফোনে কার্টুন চালিয়ে দিয়ে ওই বাড়িতে মেয়েকে, এইমাত্র মেয়ে পড়ে উঠলো তো মেয়েকে রাখতে গেল, কারণ মেয়েকে ওই বাড়িতে না রাখলে তো এখন ভিডিও করা সম্ভব হবে না। তো এই যে দেখো ফুটি নিয়ে এসেছে, আজকে ফুটি চ্যালেঞ্জ হবে, ওর চ্যানেলে সকালবেলা পোস্ট হবে ভিডিওটা, তোমরা দেখতে পাবে সবাই। তো এই জন্যই আর কি, তো ভাবলাম এখন একটু ফাঁকা আছি, তোমাদের সাথে একটুখানি 2 মিনিট একটু কথা বলে নিই। এক্ষুনি বর ঢুকবে ওই দরজাটা দিয়ে, এক্ষুনি ঢুকবে, আর তারপরে আমি ক্যামেরাটা আবার অফ করে দিয়ে আমি আবার ওর ভিডিওটা, ওর চ্যানেলের ভিডিওর জন্য রেডি হব। ওই দেখো বলতে বলতে এসে গেছে, ও বলতে বলতে ঢুকেও গেছে। দোলনাটা তুলতে হবে, দোলনাটা না তুললে দরজাটা বন্ধ হবে। রেডি, আমি নাইটি পরেই ভিডিওটা শুরু করব, যদি আমাকে শাস্তি পেতে হয় তখন ড্রেস চেঞ্জ করব। হ্যাঁ, তুমি ধরে নিয়েছে তো যে আমি হারবো। যদি আমি হেরে যাই তখন ড্রেস চেঞ্জ করে শাস্তিটা পারফর্ম করব আর কি। আর ও যদি আগে এই শীতের মধ্যে ড্রেস চেঞ্জ করে লাভ আছে, দেখা গেলো আমি জিতে গেলাম, তাই না? তখন ফালতু ফালতু। আর আজকে যে শাস্তিটা আছে না আমাদের ওর চ্যানেলে, তো তার জন্য আমাকে একটু ড্রেস চেঞ্জ করতে হবে, নাইটি পরে সেটা করা যাবে না। ওই যে ওটা তুলে দিল ওপরে, এটা না তুললে দরজাটা দেওয়া যেত না। এই দেখো, এটা কি বলো তো, বলো তুমি এটা কি, তুমি বলো ওটা কি? এই দেখো, ওই দেখো, ওই দেখো ওটা কি। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলেন না ওটা কি, ওটা অনেক শখ করে লাগিয়েছিল। আগে ও রোজ জিম করতো, রোজ ডেলি জিম করতো। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কি খেতো যেন, ছোলা খেত, সোয়াবিনের বীজ খেত, তারপরে ব্যায়াম ছাপে ছাতু খেত, তারপরে ব্যায়াম করতো, প্রায় 2-2.5 ঘন্টা ব্যায়াম করতো, তারপরে ভাত খেত। তো যখন ও কাজে যেত, অফিসে যেত, তখনই ওর এই রুলসটা ছিল। অফিস চলে গেছে, তারপরে মনটা এতটাই খারাপ হয়ে গেছে, মানসিক দিক দিয়ে এতটাই ভেঙে পড়েছে, তারপর থেকে আর একদিনের জন্য ব্যায়াম করেনি, জিম করেনি। তো এটাই আর কি, দেখা যাক, তোমাদের ভালোবাসা পাশে থাকলে ও আবার জিম করবে। ঠিক আছে, সব তোমাদের উপর ডিপেন্ড করছে ও আবার জিম করবে কিনা। তো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, মেয়ে আবার কখন কি বায়না ধরবে তার ঠিক নেই। ওর চ্যানেলের ভিডিওটা শুরু করি, পরে কথা হবে। আরেকবার আসবো রাত্রিবেলা, এখন বাজে 9:45, আজকে আরেকবার হলেও তোমাদের সামনে আসবো। সারাদিন তো তোমাদের সাথে সেরকম কোনো কাজ শেয়ার করতে পারিনি, তো ভাবলাম চলো রাত্রিবেলায় একটুখানি তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করি। আর সত্যি শরীরের সেরকম জুত নেই, মন মেজাজও সেরকম সত্যি বলতে ভালো নেই। তো বারবার করে মন মেজাজ ভালো নেই বললে তোমার আবার অনেকেই কমেন্ট করবে যে তোমার কি 12 মাসই মন খারাপ থাকে। তো তোমরা বলতে পারো হ্যাঁ, আমার 12 মাসই মন খারাপ থাকে। আমি 24টা ঘন্টায় কেমন যেন একটা অফলাইন হয়ে থাকি, জানি না কেন। তো যাই হোক, সেটা পরের কথা। এখন দেখো আমি ভাত কিছুটা বেঁচে গেছে আমার, আর ভাত যেটা বেঁচে গেছে সেটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর মানে দিলাম এইমাত্র, তোমরা দেখতে পেলে, সেটা সকালবেলা গরম করে আমি আর আমার বর ব্রেকফাস্টে খেয়ে নেব। আর মা যে মাছের ঝোলটা দিয়ে গেছিলো সেখান থেকেও 2 পিস মাছ বেঁচে গেছে, তো সেটাও ফ্রিজে রেখে দিয়েছি। ওই 2 পিস মাছ দিয়ে ভাত দিয়ে সকালবেলা গরম করে নেবো, ওর আর আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর মেয়েকে আর বাবাকে গরম গরম ভাত করে দেবো। বাবার তো ওই চিংড়ি মাছ বাটা যেটা করেছিলাম আজকে, সেটা দিয়ে আমার বাবা কালকে একদম চেটেপুটে ভাত খাবে। আর আমার মেয়ের জন্য অবশ্যই গরম গরম একটা তরকারি করে দেবো। আর মা তো আবার সেই কাঁকড়া নিয়ে যাবে, আমার ঘর থেকে কাঁকড়া করবে। তারপরে আমার ফ্রিজে মা আজকে রুই মাছ কিনে রেখেছে, মা সেটাও হয়তো নিয়ে গিয়ে কালকে করবে। তো দেখা যাক, কালকে আমি একটু ডাল করতে পারি, ডাল করব, ভাত করব।
আর একটা হালকা পাতলা কিছু একটা রান্না করে নেবো। আর দেখো আমি এখন গ্যাস মুছছি, রান্না বান্না কিছু হয়নি এবেলা, যা তবুও আমার মানে গ্যাস টেবিল এগুলো সব পরিষ্কার করে রাত্রিবেলা মুছে শোয়া অভ্যাস আগাগোড়াই। তো তার জন্য ওই গ্যাসের টেবিল, আর এই গ্যাসের টেবিলের জন্য একটা কভার কিনেছি, সেটা এখন লাগাবো না, 1 তারিখে লাগাবো, যাতে একটুখানি বছরের প্রথম দিনটা একটুখানি আমার কিচেনের একটা হালকা মতো লুক চেঞ্জ হয় আর কি। সেরকম কিছুই কিনিনি, ওই শুধু একটা প্লাস্টিক জাস্ট ওই গ্যাসের নিচে রাখবো, তার জন্য একটু অন্যরকম দেখতে লাগবে। তো আসলাম আমাদের বেডরুমে, রাত্রে খাওয়া দাওয়া যে কমপ্লিট বুঝতেই পারলে। তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এখন আসলাম বিছানা করতে। তো মেয়েকে খাট থেকে নামিয়ে দিলাম, আর এদিকে দেখো টিভি চলছে, আমার বর কি একটা বই দেখছে, আমি জানি না, আমি তো দেখছি না বইটা, একটা সিনেমাও দেখিনি, বা বইটা কি বই আমি জানিও না, আমি কানে আসছে আওয়াজ। আমি আর আসলে এখনকার দিনের বই খুব একটা সেরকম দেখি না। আমার হাজব্যান্ড দুপুরের দিকে মাঝের মধ্যে কি একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে একটু পুরোনো দিনের বইগুলো দেয়, তো দুপুরের দিকে ও সেটা চালায় ভাত খেতে বসে, আর তখন আমি ওর সাথে সাথে বই দেখি আর কি, টিভির দিকে তাকিয়ে থাকি। কিন্তু এই রাত্রিরে খেতে বসে ও যে এই কী সব চালায় বই, হিন্দি বর্তমানের যুগের সালমান খানের বই বোধহয় এটা, জানি না। তো আমি এসব দেখিও না, আমি তাকাইও না টিভির দিকে। তবে এই বইটাই, এই সালমান খানের বই যদি পুরোনো দিনের হতো হয়তো আমি হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখতাম। তো এটাই হলো ব্যাপার আর কি। তো দেখো বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি, তো চলো অনেকক্ষণ বকবক করেছি, তো তোমরা দেখতে থাকো। আগে তো মেয়ে বা আমাদের ওই জানলার দিক করে মেয়ে শুতো, তারপরে আমি শুতাম, আর তারপরে খাটের ধারে আমার হাজব্যান্ড শুতো। এখন সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, এখন মাঝখানে শোয় মেয়ে, আর খাটের ধারে শুই আমি, আর জানলার দিক করে শোয় আমার হাজব্যান্ড। আর এই যে ছোট ছোট কাঁথাগুলো দেখছো, সিঙ্গেল কাঁথা আর কি, তো এই কাঁথাগুলো তো মানে খুব মানে হালকা শীতে বা হালকা গরমে আমরা ইউজ করি। তো কিন্তু এগুলো না আমি এখন তুলে রাখিনি, এগুলো বালিশের ওপরে দিয়ে দিই, কারণ আমার না কেন জানি না কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি বালিশ উঁচু না হলে, মানে উঁচু বলতে ভালো উঁচু, অনেকটা উঁচু না হলে আমি শুতে পারছি না। এই মোটামুটি মাসখানেক হলো আমি প্রবলেমটায় ভুগছি। আগে তো সিঙ্গেল বালিশটা নিতে আমার শুয়ে পড়তাম আরামসে, কিন্তু ইদানিং দেখি আমার মাথাও অনেকটা উঁচু না হলে আমি ঠিক শুতে পারি না। জানি না এটা কেন হচ্ছে, হয়তো আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে বলে এই সমস্যাটা আমি ভুগছি, মানে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে আর কি। তো বুঝতে পারছি আমার হেলথের দিক থেকে একটুখানি কেয়ার করার দরকার, কিন্তু করতে পারি না। আমার হাজব্যান্ড বলে যে তেল খাওয়া ছাড়ো, চর্বি খাওয়া ছাড়ো। তো এগুলো মানে সম্ভবই না যেন আমার পক্ষে। মাছের তেল, তারপরে ধরো খাসির চর্বি, তো এইগুলো যেন মানে ভাবলেই কেমন একটা লাগে, আমি ছাড়বোটা কী করে। তো জানি না, হয়তো আর একটু বয়স হলে হয়তো ছেড়ে দেবো।
তো দেখো বিছনা টিছনা করে আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। এরকমই হয় রোজ। এই লেপটা, এই লাল রঙের যে লেপটা দেখলে না, এটা প্রচণ্ড ভারী, প্রচণ্ড 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 ভারী। তার আগে যেটা দেখলে বালাপোষ, ওটা কিন্তু সফট আছে, নরম আছে, হালকা আছে, কিন্তু এই রেড কালারের লেপটা মানে প্রচণ্ড ভারী। এটা আমি যখনই পাতার পরে একবার শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠে এটা যখন ভাঁজ করে আমি ওপরে তুলবো, তখন হয়তো ক্লান্ত হয়ে একবার শুয়ে পড়বো। তো যাই হোক, আড্ডা মারলাম। সকালবেলার সেই শোয়াটা হয় না, সকালবেলা ওই দৌড়ে দৌড়ে এক নিঃশ্বাসে কাজ করতে হয়। আর ওদিকে দেখো ওষুধ বের করছে ওর বাবা, তার জন্য ও লেপ মুড়ি দিয়ে বসে পড়লো, লেপ ঢাকা দিয়ে বসে পড়লো, যেন তাহলে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওষুধ খেতে হবে না। তো আমার বর ওষুধটা রাগ করে রেখে দিল টেবিলের ওপরে, কারণ ও কিছুতেই লেপ থেকে বেরোচ্ছে না, টানা হেঁচড়া করে করে আনা যাচ্ছে না। তো ওষুধটা রেখে দিল। আমি বললাম তুমি রেখে দাও, আমি আগে চুল টুল আঁচড়ে নিই, ক্রিম মেখে নিই মুখে, তারপরে আমি মেয়েকে ওষুধ খাইয়ে দিচ্ছি। তো দেখো, দেখতে থাকো। লাগে আমার হাজবেন্ড মারতে চায় না তালা, কেন জানি না, কিন্তু ওই দরজাটায় রাত্রিরে তালা না মেরে শুলে আমি সারাটা রাত হয়তো জেগেই কাটিয়ে দেবো ভয়ে। আমার খুব ভয়, ভূতের ভয় না, মানুষের ভয়। তো যাই হোক, আর এখানে দেখো শোকেসের সামনে দুটো চেয়ার, টুল, সব কিছুতে কেমন গাইড করা না, ওটা ওই একটা কারণেই গাইড করা, সেটা হলো জনি।
কারণ ওগুলো যদি আমি চেয়ার দিয়ে গাইড না করি রাত্রিরে শোয়ার আগে, তাহলে শোকেসে কুকর্ম করে দেবে জনি। তো এই বুদ্ধিগুলো তো অনেক পরে হয়েছে, চেয়ার দিয়ে টুল দিয়ে আপডাল করা। বুদ্ধি হওয়ার আগেই আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। শোকেসের নিচে মানে টয়লেট করে 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 শোকেসটা পুরো মরচে ধরে গেছে, যখন তখন শোকেসটা উল্টে আমার মাথার উপর পড়তে পারে। আর ওদিকে দেখো আলমারির সামনে দিয়ে দিয়েছি মেয়ের পট, তাতে মেয়ে জনি আলমারিতে পটি করতে পারবে না, মানে সরি টয়লেট করতে পারবে না। আর সেটাও অনেক দেরি করে বুদ্ধিটা হয়েছে। আলমারির নিচটাও মরচে পড়ে গেছে, যখন তখন আলমারির নিচটাও একদম উল্টে পড়বে। আর এদিকে দেখো দুটো ফুলদানি নিয়ে এসে আর একটা বাথটাব নিয়ে এসে আমার হাজবেন্ড খাটখানা গাইড করে দিল। আর খাটটা যদি গাইড না করা হয় তাহলে জনি খাটে টয়লেট করা শুরু করবে। খাটে যদিও একদিনও টয়লেট করেনি, এইভাবে গাইড করে দেওয়া হয় তার জন্য। জনির একটা সমস্যা আছে, তার জন্য জনি এরকম করে। জনিকে দিনে আমার হাজবেন্ড কমপক্ষে 15 বার টয়লেট করাতে নিয়ে যায়। তো ওর একটা সমস্যা আছে, ও বাইরে টয়লেট করে আসলেও ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে ওরা টয়লেট পেয়ে যায়। জানি না কেন। তো ডাক্তার দেখানো হয়েছিল জনিকে আনার পর, তো ডাক্তার বলেছিল ওর একটু প্রবলেম আছে, টয়লেটের ওখানে একটু প্রবলেম আছে, তো তার জন্য ও এরকম একটু বাদে বাদে টয়লেটের একটা বেগ আসে, নয়তো দুষ্টুমিও হতে পারে, এটা জানি না আমি কেন ওরকম করে। তো রাত্রিরে এখন টয়লেট করে নিয়ে আসা হলো, জানি না ভোরের দিকে বা মাঝরাতের দিকে কোথাও না কোথাও ছিটে ফোটা একটু করে দেবে। তো শোকেস, আলমারি, খাট সব ভালো ভালো জিনিসগুলো গাইড করে রাখি তার জন্য। আর বাকি পড়ে থাকলে ওই টেবিলটাই হয়তো করতে পারে। আর ওই যে দেখো মেয়ের গাড়ি। তো তখন যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে দেখো গাড়িটা রেখে দিয়েছি, গাড়িটা দিয়ে সিংহাসনটা গাইড করেছি, তা নাহলে পরে সিংহাসনে জনি টয়লেট করে দেবে। একদিনকে এখানে গাড়ি রাখতে আমি ভুলে গেছিলাম, তো জনি সিংহাসনেই টয়লেট করে দিয়েছিল। তো বুঝতে পারছো কতটা অত্যাচার আমাকে সহ্য করতে হয় জনির। আর এই যে দেখো এখন ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড গদি গদি বিছানা করে দিয়েছে আর এখনও ঘুমোচ্ছে না, উঠে পড়েছে। ঘরে লাইটটা জ্বালালাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে উঠে পড়েছে, নাহলে শুয়েছিল এতক্ষণও, মানে চোখ বন্ধ করে শুয়েছিল। আর একটু অন্যরকম লাগছে না হঠাৎ করে আমি উঠে এসে কথা বলছি তোমাদের সাথে। তখন ভিডিওটা শ্যুট করতে করতে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে। তো তার জন্য মানে বুঝতে পারিনি, উল্টোপাল্টা হয়ে গেছে ওখানটা। এখন বাজে রাত্রির 1টা। এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে আর ওই যে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। আবার দেখা হবে কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করব আমি। আজকের মতো এখানেই টাটা। টাটা।